অবশেষে যুদ্ধ বিমান থেকে বিধ্বস্ত হওয়ার পর আমেরিকা তার পাইলটকে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এবং যেটা জানা গেছে সেটা হচ্ছে যে পাইলট লুকিয়ে বখতিয়ার প্রদেশের পাহাড়ের চূড়ায় অবস্থান করছিল এবং তিনি জিপিএস সিস্টেমের মাধ্যমে সেই পাইলট আমেরিকান সেন্ট্রাল কমের সাথে যোগাযোগ করে তার অবস্থান জানাতে সক্ষম হয় এবং সেই মুহূর্ত পর্যন্ত ইরান সেই পাইলটের অবস্থান সম্পর্কে জানতে পারে না। এর ফলে পাইলটের অবস্থান নিশ্চিত হওয়ার পর কুয়েত, যেহেতু ইরানের বখতিয়ার প্রদেশের সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে কুয়েত থেকে আমেরিকান ডেল্টা ফোর্স এবং এয়ারফোর্সের প্রি রেস্কিউ যে টিম, তারা হচ্ছে রাতের বেলা রাটার ফাঁকি দিয়ে ইরানে প্রবেশ করে। এবং যেটা নিউ ইয়র্ক টাইমস এবং ফক্স নিউজের প্রতিবেদনে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে এই যে F-15 কম্ব্যাট এই এয়ারক্রাফটের পাইলটকে উদ্ধার করার জন্য প্রায় শতাধিক সেনা কমান্ডো সেখানে বখতিয়ার প্রদেশে অবতরণ করে এবং প্রায় ডজন খানেকের মতো যুদ্ধ বিমান এবং হচ্ছে হেলিকপ্টার এই অভিযানে অংশগ্রহণ করে। এবং মার্কিন বিমান বাহিনী ইরানিয়ান কনভয় যেন সেই পাহাড়ের চূড়া অথবা নির্দিষ্ট কাছাকাছি কোনো অবস্থানে পৌঁছাতে না পারে, তারা হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গুলি করে তাদেরকে ব্যস্ত রাখে। এবং সেই মুহূর্তে ডেল্টা ফোর্স উদ্ধার করে সেই F-15 ঈগলের পাইলটকে। এবং F-15 ঈগলের পাইলটকে উদ্ধার করে নিয়ে আসার সময় আমেরিকান ফক্স নিউজ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে এই যে দুটি হারকুলিস C-130 বিমান বিধ্বস্ত তারা নিজেরাই করে, কারণ সেখানে একটা বৈরী আবহাওয়ার পরিবেশে পড়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ইরানের মরুভূমিতে, বখতিয়ার প্রদেশের মরুভূমিতে। তখন শত্রুর কাছে যেন প্রযুক্তি না পৌঁছে যায়, এ কারণে আমেরিকানরা বাধ্য হয়ে সেই C-130 যে হারকুলিস বিমান দুটো তা ধ্বংস করে ফেলে। অন্যদিকে IRGC যেটা বলছে যে আসলে বাস্তবতা হচ্ছে যে IRGCর আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার সম্মুখীন হয়ে বিপদে পড়ে C-130 এবং তারা দুটো ভূপাতিত C-130 হারকুলিস বিমান ভূপাতিত করতে সক্ষম হয়। তাহলে যেটা দেখা যাচ্ছে যে একজন F-15 ঈগলের পরিচালনাকারী পাইলটকে উদ্ধার করতে গিয়ে আমেরিকা এ পর্যন্ত A-10 থান্ডারবোল্ট একটি বিমান, যাকে আমেরিকার আকাশের ট্যাঙ্ক হিসেবে তুলনা করা হয়, একটি MQ-9 ড্রোন এবং দুটি C-130 হারকুলিস বিমান এবং দুটি হেলিকপ্টার প্রথম দিন যখন গিয়েছিল উদ্ধার কার্য পরিচালনা করার জন্য ড্যামেজ হয় এবং জরুরি ভিত্তিতে ল্যান্ডিং করতে বাধ্য হয় বন্ধু দেশে। তাহলে এখন দেখা যাচ্ছে কি যে আমেরিকা একজন পাইলটকে উদ্ধার করার জন্য কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হলো এবং কি পরিমাণ প্রস্তুতি নিয়ে ইরানে যেতে হলো এবং এই পরিমাণ ইরানের প্রস্তুতি নিয়ে যাওয়ার পরে যাদেরকে তারা মোকাবেলা হচ্ছে বার্জিস ফোর্স, অর্থাৎ ইরানের মিলিটারি বাহিনী, যারা হচ্ছে আমেরিকান কমান্ডোদের তুলনায় ততটা প্রশিক্ষিত নন এবং নিয়মিত সেনাবাহিনী নন ইরানের। এখন যেহেতু নিয়মিত সেনাবাহিনী নন এবং তারা বার্জিস ফোর্স প্যারামিলিটারি, তারা কোনো ক্রমে দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণে কখনোই মার্কিন সেনাবাহিনীর মতো অভিজ্ঞতা অর্জন করেনি। তবে যেটুকুন জানা গেছে এ পর্যন্ত সংবাদ মাধ্যমে তা হচ্ছে এই যে প্রচুর পরিমাণ প্রাণহানি এবং সংঘাত ঘটেছে সেখানে। এবং শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট টুইট করেছেন যে তিনি অবশেষে F-15 ঈগলের পাইলটকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছেন। এখন যেটা দেখা যাচ্ছে যে ইরান হঠাৎ কোথা থেকে এই পরিমাণ শক্তি বা সামর্থ্য বা রাডার ব্যবহার করতে পারলো যে যাতে করে এই ধরনের F-15 ঈগল বিমান, F-35, A-10 থান্ডারবোল্টের মতো বিমানগুলোকে এবং চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোকে ইরান ডিটেক্ট করতে পারছে। অনেকেই বলছেন যে ইরান আসলে একটা প্যাসিভ যে রাডার সিস্টেম সেটা ব্যবহার করছে, অর্থাৎ ইনফ্রারেড সিস্টেম, যেখানে তাপের অনুষঙ্গ করে মিসাইল চিহ্নিত করে যে আসলে এয়ারক্রাফটটা কোথায় থাকতে পারে, যে ফাইটার জেটগুলো কোথায় থাকতে পারে। এই কারণে আমরা দেখলাম যে ইনফ্রারেড সিস্টেমের কারণে এখানে হচ্ছে শুট অ্যান্ড স্কট, অর্থাৎ যে একটা মোবাইল লঞ্চার থেকে এই ইন্টারসেপ্টরগুলো নিক্ষেপ করা হয় এবং এই ইন্টারসেপ্টরগুলো
একটা থার্মাল পাওয়ার এর ব্যবহারের মাধ্যমে তারা হিট সিকিং এর মাধ্যমে সেই বিমানকে অনুসরণ করে এবং বিমানকে এমনভাবে অনুসরণ করে যে বিমানের পাইলট ততক্ষণ পর্যন্ত জানতে পারে না যতক্ষণ পর্যন্ত এই ইন্টারসেপ্টর খুবই বিমানের কাছে না থাকে। এর আগ পর্যন্ত তিনি জানতেই পারেন না যে আসলে তিনি কি কোনো রাডারের আন্ডারে পড়ে গেছেন বা তাকে লক্ষ্য করে কোনো মিসাইল নিক্ষেপ করা হচ্ছে কিনা। আরও একটা মজার বিষয়, এটা না ডিটেক্ট করতে পারার কারণ হচ্ছে যে রাডার সাধারণত তরঙ্গ প্রবাহ করে এবং এই তরঙ্গের মাধ্যমে রাডার ডিটেক্ট করে যে আশেপাশে কোনো বিমান অথবা যুদ্ধ বিমান আছে কিনা, কিন্তু এই থার্মাল ইনফ্রারেড সিস্টেম কোনো তরঙ্গ প্রবাহ করে না এবং তা পরিচালিত হয় সম্পূর্ণ হিট স্যাকিং মেথডে, অর্থাৎ তাপ নিয়ন্ত্রিত বা তাপ পরিচালিত মেথড পদ্ধতি, যেটা ইনফ্রারেড সিস্টেম বলে। ফলশ্রুতিতে ইরান বাবর 373 এবং S-300 এবং S-400 যে রাশিয়ান প্রযুক্তি তার চেয়ে এখন এই মোবাইল লঞ্চারগুলোর উপর বেশি নির্ভর করছে। আবার যখন এই মোবাইল লঞ্চার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে কোনো বিমান যখন আবার ফেরত না আসতে পারে, সেই মোবাইল লঞ্চারকে ধাওয়া করার জন্য যখন অন্য কোনো যুদ্ধ বিমান যায় তখন সেই মোবাইল লঞ্চার আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে দেখা যাচ্ছে যে বর্তমানে এই ট্রেডিশনাল যুদ্ধ পরিস্থিতিতে একটা ইনোভেটিভ একটা ইনফ্রারেড সিস্টেম ইন্টারসেপ্টর ব্যবহার করে ইরান এই মোটামুটি ধসিয়ে দিতে পেরেছে আমেরিকান বিমান বাহিনীকে। এখানে একটা বিষয় বলার অবশ্যই বলতে হয়, যে বিষয়টা এই যুদ্ধকে উপলক্ষ করে, বিশেষ করে স্থল অভিযানকে উপলক্ষ করে ফ্রান্সের একজন আর্মি পার্সন বলেছেন, তিনি বলেছেন যে আমেরিকাতে উচিত নয় যে এমন কোনো চিন্তা করা যে তারা সেখানে হামলা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প থেকে ইউরেনিয়াম তুলে নিয়ে আসবে। এই কারণে তিনি এই জিনিসটাকে বুঝাতে চেয়েছেন এরকম যে যুদ্ধ অবস্থায় আমেরিকান সেনাবাহিনী উচিত নয় যে তারা কোকেন সেবন করে, মানে এটা একটা অসম্ভবপর বিষয়। এবং এই একজন পাইলটকে উদ্ধার করতে গিয়ে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয়েছে আমেরিকান মতো একটা পরাশক্তিকে, তা আসলে বোঝায় যে ইরান দীর্ঘদিন যাবত যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং তারা আসলে অপেক্ষায় আছে যদি আমেরিকান স্থল অভিযানকারী কোনো সৈন্য বা মেরিন সেনা আসলে প্রবেশ করে তাকে তারা ফেস করতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আছে। এখন দেখা যাক যে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় এবং আমেরিকা আর এই ধরনের বিমান আকাশ নির্ভর আক্রমণে আর যায় কিনা।